আপনারা জানেন গতকাল ইলেকশন কমিশনের তরফ থেকে বাংলার ফাইনাল ভোটার লিস্ট, যদিও সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে পরবর্তীকালে যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো সাপ্লিমেন্টারি একটা ভোটার লিস্ট পরবর্তীকালে বার হবে, কিন্তু যে খসড়া তালিকা ড্রাফট ভোটার লিস্ট 16ই ডিসেম্বর 2025 সালে বেরিয়েছিল সেখানে প্রায় 7,06,000 8,000 ভোটার ছিল, এবং তার আগে যে ভোটার তালিকা বেরিয়েছিল সেখানে প্রায় 7,66,00,000 ভোটার ছিল। সব মিলিয়ে প্রায় 58 লক্ষ ভোটার বাদ গেছিল। এবং যে ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছিল সেখানে 7,08,16,630 জনের নাম ভোটার লিস্টে ছিল। পরবর্তীকালে 16ই ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় 2.5 মাস হিয়ারিং, কমপ্লেন এসব হয়েছে, সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়িয়েছে, এবং সেখানে আমরাও আমাদের সামর্থ্য মতো লড়াই করেছি। গতকাল যে লিস্ট রিলিজ হয়েছে, ইলেকশন কমিশন বা সিইওর অফিস থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেখানে যে তথ্য দেওয়া হয়েছে যে সব মিলিয়ে টোটাল অ্যাডিশন গত 2.5 মাসে, তার মানে ফর্ম 6 বা ফর্ম 6A, যারা বাইরে থাকে তারা ফর্ম 6A ফিল আপ করবে, আর যারা নতুন ভোটার তারা ফর্ম 6 করবে। সেখানে প্রায় 1,82,036 জন ফর্ম 6 ফিল করেছে, এবং টোটাল ডিলিশনের ক্ষেত্রে, যেটাকে আমরা ফর্ম 7 বলি, সেখানে 5,46,053 জন রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে ইলেকশন কমিশনের বা সিইও ওয়েস্ট বেঙ্গলের যে টুইটার হ্যান্ডেল রয়েছে, সেই টুইটার হ্যান্ডেলে একটা বুলেটিন জারি করা হয়েছিল 19শে জানুয়ারি 2026, এবং 19শে জানুয়ারি শেষ দিন ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। খুব সম্ভবত 14 বা 15 তারিখ অবধি ছিল, তারপরে ওরা একটা নোটিফিকেশন করে আরো 4 দিন বাড়িয়েছিল, যখন বাঁকুড়ায় বিজেপির একটা গাড়ি ধরা পড়ে ফর্ম 7 বোঝাই অবস্থায়। 7-8 হাজার ফর্ম 7 জমা দেওয়ার একটা চক্রান্ত চলছিল। এটা করতে না পারায় ইলেকশন কমিশন বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য আরো 4 দিন সময়সীমা বাড়িয়েছিল, এবং 19th জানুয়ারি লাস্ট ডেট ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। সেই যে বুলেটিনটা বেরিয়েছিল, সেই বুলেটিনটা বেরিয়েছিল 7টা বেজে 6 মিনিটে, সকালে নয়, অর্থাৎ সারাদিন চলে যাওয়ার পরে, ওয়ার্কিং আওয়ার্সের পরে। 7টা বেজে 6 মিনিটে যে ফর্ম 7 এর সংখ্যা ওখানে ছিল 41,961। আপনারা গেলে আপনারা দেখতে পাবেন, এটা এখনো রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গলের টুইটার হ্যান্ডেলে। বুলেটিনের ডেট হচ্ছে 19 জানুয়ারি 2026। কালকে যে আপডেটটা ইস্যু করা হয়েছে সেখানে ফর্ম 7 এর ক্ষেত্রে সংখ্যা দেওয়া হয়েছে 5,46,053। তো এই 5 লক্ষ অ্যাডিশন হলো কোত্থেকে? আমাদের প্রথম প্রশ্ন। এগুলো আমরা ধাপে ধাপে সব সুপ্রিম কোর্টে জমা দেবো, কিন্তু আমাদের কর্তব্য এটা মানুষের কাছে আনা, জনসমক্ষে আনা, এবং সংবাদ মাধ্যম সমাজের মানুষের চোখ এবং কান। তাই আপনাদের মাধ্যমে আমরা মানুষকে অবগত করতে চাই যে যে জায়গাগুলোতে অনিশ্চয়তা বা অসামঞ্জস্যতা রয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। 2 হচ্ছে, প্রথম যখন ড্রাফট লিস্ট বেরিয়েছিল তখন আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো ক্যাটেগরি ছিল না। এসআইআর এর যে নোটিফিকেশন 27শে অক্টোবর ইস্যু করা হয়েছিল, এবং বলা হয়েছিল বাংলায় এসআইআর শুরু হবে, ইনিউমারেশন ফর্ম বিলি করা হবে নভেম্বর মাসের 4 তারিখ থেকে। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো মানে নাম পর্যন্ত মেনশন করা ছিল না, কোনো উল্লেখ ছিল না, কোথাও কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তুই ছিল না। কার্যত ড্রাফট লিস্টে আমরা দেখেছি, তারপরেও আমি সাংবাদিক বৈঠক করে আপনাদের বলেছি যে যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে সেখানে বাংলায় ডিলিশন সব থেকে কম। এবং যেহেতু বিজেপি নেতারা প্রথম থেকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, কেউ বলেছে 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1,20,00,000 নাম বাদ যাবে,
তাই সেই টার্গেট পূরণের লক্ষ্যে জোর জবরদস্তি, এবং অন্যান্য কোনো রাজ্যে এটা হয়নি, একমাত্র বাংলার ক্ষেত্রে এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা বস্তু রাতারাতি তৈরি করলো, তৈরি করে 1,20,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঢুকিয়ে দিল। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সাথে আর একটা ক্যাটেগরি ছিল আনম্যাপড। আনম্যাপডে ছিল 32 লাখ। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যখন কিছু ছিলই না, আমরা পরবর্তীকালে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললাম আপনি লিস্ট জনসমক্ষে আনুন, তারা আনতে রাজি হলো না। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই লিস্ট জারি করতে তারা বাধ্য হয়েছে, কার্যত 4-5 দিন লেটে করেছে, কিন্তু তাও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ ছিল বলে তারা করেছে। 32 লক্ষ আনম্যাপড কেস বেড়ে গিয়ে রাতারাতি এখন আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছে 60 লক্ষ কেস। যে সমস্ত কেস, আমি জানি না যারা এখানে সাংবাদিকরা উপস্থিত রয়েছেন আপনারা ভিতরে ঢুকে সাবজেক্ট বুঝে নির্বাচন কমিশন বা সিইওর অফিসে প্রশ্ন এখনো কেন করেননি। সুপ্রিম কোর্টে স্পষ্টত বলা হয়েছিল যে অমীমাংসিত যে কেসগুলো রয়েছে সেইগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে যাবে। 21 তারিখ রাত্রে ইআরওদের পোর্টাল বন্ধ করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয় 21শে ফেব্রুয়ারি, এবং 21 তারিখের রাত্রের পর থেকে যে কেসগুলো 21 তারিখ অবধি হয়ে গেছে সেগুলো নিয়ে আর প্রশ্ন থাকবে না। 21 তারিখের পর থেকে যে কেসগুলো অমীমাংসিত রয়েছে সেই কেসগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠানো হবে, তারাই ফাইনাল অথরিটি। স্পষ্ট নির্দেশ ছিল। আপনারা যদি ঠিকমতো খোঁজ নেন, যারা এসআইআর এ যুক্ত, সিইও অফিসে যারা রয়েছে বা ইআরও যারা রয়েছে বা ডিইও হিসেবে যারা কাজ করছে বা এই আরও হিসেবে প্রত্যেকটা বিধানসভায় 20 জন 25 জন এই আরও রয়েছে, এমনকি বিএলও যারা রয়েছে, প্রায় 1 লক্ষ লোক তো এসআইআর এ কাজ করছে নির্বাচন কমিশনের অধীনে সুপ্রিম কোর্টের অর্ডারে। 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত। আমি আবার বলছি সংখ্যাটা 14 লক্ষ। এমন 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত, বাকিগুলো সব তার নিষ্পত্তি হয়ে গেছিল। ইআরও এইআরও লেভেলে তারা সমাধান বা প্রতিকার করেছিল, কোনটা ইনএলিজেবল আর কোনটা এলিজেবল তারা ঠিক করেছিল। তারাই কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারাই ফাইনাল অথরিটি, তারাই ঠিক করেছিল। কোন জাদুকাঠির বলে রাতারাতি 1 সপ্তাহের মধ্যে এই 14 লক্ষ কেস বেড়ে 60 লক্ষ হলো। যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অবধি, সেই কেসগুলো কার অঙ্গুলি হেলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে এই বাড়তি 46 লক্ষ কেস আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আমার তৃতীয় প্রশ্ন, কালকে আমি দেখলাম সিইও কে আপনারা প্রশ্ন করেছেন, উনি বলছেন কারোর নাম যদি বাদ গিয়ে থাকে বা কাউকে যদি মৃত দেখিয়ে দেওয়া হয় ছোটখাটো ব্যাপার। 160 জন মারা গেছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। অন্তঃসত্ত্বা মহিলাকে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। 80 বছরের বয়স্ক মানুষ, 85 বছরের মহিলা স্ট্রেচারে করে হিয়ারিং এ নিয়ে আসতে হয়েছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। আমার কাছে লিস্ট রয়েছে, আমি কাল রাত থেকে এক ডাকে অভিষেকে ফোন পেয়েছি, 243 জন আমাকে ফোন করেছে। আপনাদের এই লিস্ট আমি দিয়ে দেবো। এই 243 জন বেঁচে রয়েছে, সবাইকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমি যে খবর পেয়েছি সংখ্যাটা তো বাড়বে, কমবে না। এখনো তো 24 ঘন্টা হয়নি, কাল সারাদিন ওয়েবসাইট জ্যাম ছিল। এখনো পর্যন্ত 243 জন এমন হয়েছে, এমন রয়েছে বাংলা এবং বিভিন্ন জেলা জুড়ে। কারোর দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর নদিয়ায় বাড়ি, কারোর বর্ধমানে বাড়ি, কারোর কুচবিহারে বাড়ি। এত লোককে মৃত দেখিয়ে দেওয়া হলো রাতারাতি, ওনার কাছে ছোটখাটো ব্যাপার।
ভারতের জন্য বিশ্বকাপ এনেছে দেশের মহিলা ক্রিকেট টিম, এবং যার অবদান সব থেকে বেশি বাংলার রিচা ঘোষ, তাকে দিয়ে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। মনোজ আগারওয়ালের জন্য ছোটখাটো ব্যাপার। তাহলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন, তাই নয় কি? অমর্ত্য সেনকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তাহলে নোবেল প্রাইজটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন। মোহাম্মদ শামিকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তার অবদানের কারণে জেতা ওয়ার্ল্ড কাপও তো তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের মন্ত্রী, আমি সকালে উঠে শুনছি শশী পাজা, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঠিক করবে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, জ্ঞানেশ কুমার, যারা দশকের পর দশক এই বাংলায় রয়েছে। তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার কেড়ে নেওয়া, খালি ভোট দেয়নি বলে বিজেপিকে। এরকম একাধিক প্রশ্ন তো আমাদের রয়েছে। আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা চালাও। हम पहले डिटेक्ट करेंगे, डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাদ যাবে। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে। মারু পড়া, মারু পড়া। हम पहले আমি অনুরোধ डिटेक्ट করবো करेंगे, সংখ্যাটা মন डिलीट দিয়ে শুনুন। करेंगे और फिर डिपोर्ट करेंगे। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাদ যাবে। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে। মারু পড়া, মারু পড়া। আপনারা দেখলেন এই ভিডিও, কোনো আমার কথা না, তৃণমূলের কোনো নেতার কথা নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এসআইআর হওয়ার আগে, সংখ্যাটা এই কারণে আপনাদের সবাইকে বললাম মনোযোগ দিয়ে শুনুন, তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। এবার আপনাদের দেখাই, অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, আপনারা ক্রোনোলজি বুঝুন। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000, মানে 5.5 লক্ষ। তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি, তাহলে কত হলো? 64 লক্ষ। 6,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। সরি, 60,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। এই অপদার্থগুলো তো বিজেপি নেতাদের 200 টার্গেট পার করতে পারে না। তাই গরিব মানুষকে অস্বস্তিতে ফেলা, তাদের টর্চার করা, তাদের হয়রানির শিকার হওয়া, তাদেরকে লাইনে দাঁড়িয়ে ব্যতিব্যস্ত করা, তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়া, টার্গেট অনেক আগে সেট হয়ে গেছিল। আমরা কেন বলেছিলাম যে যখন বেরোবে আপনারা মিলিয়ে নেবেন যে আলটিমেটলি এই নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার চলছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ে নেব, আমার রাইট হবে তো, আমি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে লড়াই করতে পারবো। আপনি করুন না, আমি একাধিক প্রমাণ দিয়ে দেবো। যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কথা মানে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করে না, আমরা তো যতবার সুপ্রিম কোর্টে আমাদের দাবি নিয়ে গেছি, সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার যখন অ্যাপয়েন্ট করেছে, তার মানে কি?
যে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড অফিসারদের উপর সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের ভরসা নেই, সেই কারণেই জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতে হয়েছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর ভরসা থাকতো, তাহলে তো ইলেকশন কমিশন যেভাবে চাইতো সেভাবে চালাতো। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে চাইছিল না, হিয়ারিং ভেন্যুতে BLA2 অ্যালাউ করতে চাইছিল না, হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে চাইছিল না, মানুষকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিতে চাইছিল না, সব তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমরা এই লিস্ট জমা দেবো, আমাদের কাছে যে লিস্ট রয়েছে, কিন্তু তার সাথে সাথে আমি যেমন আপনাদের বললাম রিচা ঘোষের কথা, শশী পাঁজার কথা, এরকম একাধিক, যেমন আমাদের রাজ্যসভার আরেকজন প্রতিমন্ত্রী রয়েছে গোলাম রাব্বানি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে। এছাড়া আমডাঙ্গার 3বারের বিধায়ক রফিকুর রহমানের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। চণ্ডীতলার বিধায়ক আকবর আলী খন্দকার তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে ছিল, তিনি আজকে আমাদের মধ্যে নেই, শ্রীরামপুরের MP ছিল। সেই আকবর আলী খন্দকারের স্ত্রী চণ্ডীতলার বিধায়ক সদস্য সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বর্তমান BDO সায়ন্তন সেন, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। ময়নাগুড়ির কর্মরত BDO প্রসেনজিৎ কুন্ডুর নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। এরকম একাধিক কেস। এবং আমি আপনাদের প্রথমেই যেটা বললাম যে 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। এটা আমি না, ওরা যে রিলিজ করেছে তার মধ্যে ব্র্যাকেটে ফর্ম 7 বলে লেখা রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। ফর্ম 6 এ যদি আসি, মানে নতুন ভোটার, সেখানে আপনারা দেখবেন যে 19 তারিখের যে নোটিফিকেশনটা ছিল, 20 তারিখে ওরা একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6 এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। আমি আপনাদের যেটা বলেছিলাম যে এই একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এরা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণে SIR কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। 1, 2, 4টে কেস তো নয়, এখনো 24 ঘন্টা হয়নি, আমার কাছে 242 জন ফোন করেছে, 1000 হবে। লোক বেঁচে রয়েছে, আপনি দেখিয়ে দিচ্ছেন মৃত। আপনার এত গায়ে জ্বালা কেন? এক একটা জেলা থেকে আমি যদি আপনাদের কাছে আন্ডার অ্যাডজুডিকেশন এখন লিস্টটা খালি দেখি, কুচবিহারে আন্ডার অ্যাডজুডিকেশন 2,38,000, মানে ভোটার লিস্টে উপস্থিত থাকা মানুষের প্রায় 10% মানুষ। উত্তর দিনাজপুরে 4,80,000, ভোটার লিস্টে নাম রয়েছে 21 লক্ষ, মানে প্রায় 30%। মালদায় ভোটার লিস্টে নাম রয়েছে 29 লাখ, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 8.5 লাখ, মানে 40%। 40% ভোটারকে আপনি বাতিল করতে চাইছেন মালদার ক্ষেত্রে। মুর্শিদাবাদ
54 লক্ষ ভোটার লিস্টে নাম রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন 11,01,000, মানে প্রায় 20%-এর উপরে। উত্তর 24 পরগনা 75 লক্ষ ভোটার রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 6 লক্ষ। দক্ষিণ 24 পরগনা প্রায় 5.5 লক্ষ, 5,22,000। পূর্ব বর্ধমান প্রায় 3,65,000। আন্ডার অ্যাডজুডিকেশন এগুলো কারা ঠিক করেছে? সুপ্রিম কোর্টের অর্ডারের পরে জুডিশিয়াল অফিসারদের ডেকে তাদেরকে এসওপি তৈরি করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট তো এসওপি তৈরি করতে বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকবে, রাজ্যের প্রতিনিধি থাকবে, চিফ সেক্রেটারি থাকবে, রাজ্য পুলিশের ডিজি থাকবে। তারা ঠিক করবে নিজেদের মধ্যে আলোচনা করে, ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো টাইম বাউন্ড ম্যানারে কিভাবে শেষ করা যায়। তারা এসওপি করে দিচ্ছে যে আধার চলবে না, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট অনেক আগে, প্রায় 7 মাস আগে যখন এসআইআরটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, তখন বলেছিল আধার আইডেন্টিটি হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধার ব্যবহার করা যাবে না। যাদের অলরেডি ড্রাফট লিস্টে নাম রয়েছে তাদের তো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন নেই, তাদের ন্যাশনালিটি তো এস্টাবলিশড। তার মানে কি, তাদের ম্যাপিং হয়ে গেছে, সেই কারণে তাদের ড্রাফট লিস্টে নাম বেরিয়েছে। ড্রাফট লিস্টে নাম বেরোনোর পর কারোর বিয়ে হয়ে ধরুন হুগলির কেউ চলে গেছে কোলাঘাটে, পূর্ব মেদিনীপুরের কেউ বিয়ে হয়ে গেছে নদিয়ায়, দক্ষিণ 24 পরগনার কারোর বিয়ে হয়ে গেছে উত্তর 24 পরগনা, বা উত্তর 24 পরগনার কারোর বিয়ে হয়ে গেছে দক্ষিণ 24 পরগনার কোনো একটা বিধানসভায়। তার ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না, মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে, বেছে বেছে, যারা বিজেপিকে ভোট দেয় না। আমি আপনাদের একটা তথ্য দিই, যেমন মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000। প্রতিহিংসা পরায়ণতা কাকে বলে? একটা বিধানসভায় 18,000 ভোট পেয়েছিল, এত হাজার হাজার কোটি টাকা খরচা করে। সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। আপনারা হাইকোর্ট মানেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানেন না, আপনারা লোয়ার কোর্ট মানেন না। একটা বিধানসভায় 1.5 লক্ষ ভোটার, সেখানে 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। একটা বিধানসভার সংখ্যা, এটা জেলার নয়। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। হরিশ্চন্দ্রপুর বিজেপি ভোট পেয়েছিল 49,000, আন্ডার অ্যাডজুডিকেশন 91,000। মোথাবাড়ি বিজেপি ভোট পেয়েছিল 43,000, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 80,000। খালি 5টা বিধানসভার, মালদায় তো 12টা বিধানসভা রয়েছে, আমি খালি 5টা বিধানসভার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম, যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। এটা কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে? আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। আর যেখানে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু এত নিয়ম, এত রেস্ট্রিকশন, এই বৈমাতৃসুলভ আচরণ বা বৈষম্য কিন্তু নেই, একমাত্র বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমি মালদার ক্ষেত্রে দিলাম। এবার আপনাদের মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000,
আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000 একটা বিধানসভা থেকে। ভগবান গোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলা নিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোককে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কোনোটা 80% অফ দ্য বিধানসভা, কোনোটা 78%, কোনোটা 75%, কোনোটা 70%, কোনোটা 60%। একটা বিধানসভায় মেরে কেটে 1.5 থেকে 2 লাখ লোক থাকে। 80% পোল হলে 1,60,000 লোক ভোট দেয়। 2 লাখ লোক যদি থাকে সেই বিধানসভায়, তার মধ্যে 1.5 লাখ লোককে রাখা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে, সব বড় বড় ভাষণবাজি করছিল। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমাদের বাংলাদেশি বাংলাদেশি বলে তো দাগিয়ে দিয়েছিল। যেখানেই বাঙালিরা যাচ্ছিল অত্যাচার করছিল, বাংলায় কথা বললে বলা হচ্ছিল বাংলাদেশি। এদের নেতারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলার অস্তিত্ব কার্যত অস্বীকার করেছে। এতটাই রাগ এদের বাংলার উপর। আর সিপিএম যখন বলে যে তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূল লড়ছে না, আপনি দেখুন না একই সাথে তো দুটো নির্বাচন, কেরালার নির্বাচন, বাংলার নির্বাচন, একই মাসে হবে, একই বছরে হবে, একই সময় হবে। তা যারা অভিযোগ করছে তাদের ভূমিকা কি ছিল গ্রাউন্ডে, কোর্টে? বিজেপি কেরালার নাম ক্লিয়ার করে দিল, কেরালাম, আমার তাতে আপত্তি নেই, হোক। কিন্তু 2018 সালে আমরা মন্ত্রিসভায় ক্লিয়ার করে কেন্দ্রের কাছে সেই প্রস্তাব পাঠিয়েছি, আজকে 8 বছর অতিক্রান্ত, বাংলার নাম তো ক্লিয়ার করলো না। বাংলার প্রতি এত রাগ, বাঙালির প্রতি এত রাগ, এই বৈষম্য কেন? আমরা বলেছিলাম আমরা প্রতিবাদ করতে জানি, আমরা লড়াই করতে জানি। কেস যেহেতু সাবজুডিস এবং সর্বোচ্চ আদালতে বিচারাধীন, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি। আমাদের আস্থা ভরসা সুপ্রিম কোর্টের উপর রয়েছে। যদিও বিজেপি বিচার ব্যবস্থাকেও কিভাবে ইনফ্লুয়েন্স করতে চায়, এবং আমার প্রকাশ্যে বলতে কোনো আপত্তি নেই, আমরা বিগত দিনেও দেখেছি। ফোন করে করে থ্রেট করা, যারা এখানে অবজারভাররা এসছে ইলেকশন কমিশনের, তাদের ফোন থেকে হোম সেক্রেটারি ফোন করে থ্রেট দিয়েছে জুডিশিয়াল অফিসারদের। আমাকে নেই নেই করে 20 জন জুডিশিয়াল অফিসার বলেছে। কে এখতিয়ার দিয়েছে? খুব গায়ে লেগেছে। 2024-এ হেরেছেন, 2023-এর পঞ্চায়েতে হেরেছেন, 22-এর পুরসভায় হেরেছেন, 24 থেকে 25 অব্দি যে 12টা উপনির্বাচন হয়েছে সবকটায় হেরেছেন, 21-এ হেরেছেন। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। আমি 1 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। এসআইআর করুন আর এফআইআর করুন, দম থাকলে মানুষের ময়দানে বিচার হবে, জনগণের আদালতে বিচার হবে। আসুন, কোর্টেও আপনাদের ষড়যন্ত্র ধোপে টেকেনি, আর মানুষের ময়দানেও জনগণের ময়দানেও টিকবে না। আরপি অ্যাক্টের পুরো মানে গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়েছে। আরপি অ্যাক্ট বলে দেশে আর কিছু থাকলো না, যা প্রেসিডেন্স হয়ে গেল। পার্লামেন্টের তো আর কোনো দরকার নেই। আপনি 1500 কোটি টাকা করে নতুন কোটি খরচা করে নতুন পার্লামেন্ট করেছেন, উঠিয়ে দিন। পার্লামেন্টে যে আইন পাস করানো হয়, দেশের বিচার ব্যবস্থার তো কোনো দরকার নেই, সব নরেন্দ্র মোদী অমিত শাহরা বসে ঠিক করুক। গণেশ কুমারদের মতো 4টে পুতুলকে বসিয়ে।
অন্যরা প্রতিবাদ প্রতিরোধ করেনি, কষ্ট হয়েছে, হয়তো হজম করেছে। বাংলা তো হজম করবে না, এটাই তো পার্থক্য বাংলা আর অন্য রাজ্যের মধ্যে। আরপি অ্যাক্ট এম্পাওয়ার করছে ইআরওকে, এইআরওকে, আর আপনি একটা পিছনে করে গুজে দিচ্ছেন মাইক্রো অবজারভার। তাহলে আপনি সব জায়গায় লাগান। কই অন্যান্য জায়গায় তো মাইক্রো অবজারভার নেই, রাজস্থানে নেই, গুজরাটে নেই, উত্তরপ্রদেশে নেই, বাংলায় কেন? বাঙালির নাম কাটতে হবে? এদের যা পরিণতি 21-এ হয়েছিল, তার থেকে আরো করুণ পরিণতি 26-এর বিধানসভা ভোটে হবে। আর আমরা তো বারে বারে বলে এসেছি যে আপনি সময় নিয়ে করুন না। এই 2 মাসের প্রক্রিয়া তো টানতে টানতে 4 মাস লাগলো, তাও এখনো লিস্ট বেরোয়নি। আপনি 2 বছর ধরে এসআইআর করতেন, কেউ তো বারণ করেনি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন, এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার পদও, প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। আমাদের তো নির্বাচন এমনি 26 সালে হবে। আপনি যে 3 বছর থাকবেন, তাহলে আপনি অবৈধ, আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে, আপনি তো ছাড়ছেন না। মানুষ অবৈধ, আপনি বৈধ, বাহ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রিত্ব পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও, বা যিনি এখন পদে রয়েছেন, সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। যারা গভর্নর হয়ে, সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন, সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। অন্য রাজ্যের মানুষ আপনার ফাঁদে পা দেবে, বাংলার মানুষ পা দেবে না। এই কারণেই বাংলা 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন, এবং সংবিধান আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমার কেস আমি নিজে লড়তে পারি। তিনি নিজে লড়েছেন তার কেস। দেশের সর্বোচ্চ আদালতে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করেছেন। গত ফেব্রুয়ারি মাসে সে চিত্র আপনারা সবাই দেখেছেন। অন্যান্য যে বিরোধী দলের নেতা নেত্রীরা আছে, না আছে রাস্তায়, না আছে কোর্টে, না আছে পার্লামেন্টে, কোথাও নেই। খালি টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দাবিকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে বলেছিলাম, ডিসেন্ট্রালাইজ করতে বলেছিলাম, করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট করতে বলেছিলাম, পাবলিশ করতে বলেছিলাম, করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কোথাও একটা নির্বাচিত সরকার এবং দেশের নির্বাচন কমিশন, একটা কনস্টিটিউশনাল বডি, দুজনের মধ্যে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে, সেখানে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হবে এবং তারাই ঠিক করবে। যে হারে জুডিশিয়াল অফিসাররাও তো মানুষ, ওদের কাছে তো কোনো জাদুকাঠি নেই বা সফটওয়্যার নেই। ষাট লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম। তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস। এটা মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব।
বিজেপির মিছিল মিটিং গুলো দেখুন না, এসআইআর ওখানে হয়েছে, যত ডিলিশন ওখানে, যাও 2-4 জন ছিল, কেউ নেই। এক একজন জুডিশিয়াল অফিসার তো যদি 20টা 30টা 40টা করেও কেস করে, তারও তো 3-4 মাস লাগবে। আর নির্বাচন প্রক্রিয়া যদি আপনাকে 5 তারিখের মধ্যে মে মাসের কমপ্লিট করতে হয়, তাহলে আপনাকে খুব বেশি হলে 20 তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। আজকে 1 তারিখ, 20 দিনের মধ্যে কি 60 লক্ষ কেস ক্লিয়ার করা যায়? কোন জাদুকাঠি আছে? 500 লোক মিলে দিনে খুব বেশি হলে, আচ্ছা 20টা করছে, আমি 50টা ধরছি, তাহলেও 25,000 কেস। 20 দিনে খুব বেশি হলে 7.5 লাখ কেস। 5 লাখ ছিল, আমি আরো 2.5 লাখ ধরলাম, 7.5 লাখ কেস, 60 লাখ কেস করতে হবে। প্রথমত এই যে 60 লাখ কেস পাঠানো হয়েছে এটাই অবৈধ। পাঠানোর কথা ছিল 14 লাখ কেস, পাঠিয়েছে 46 লক্ষ এক্সট্রা, 60 লাখ নিজের ইচ্ছা মতো। সুপ্রিম কোর্টের গাইডলাইনে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে যে জুডিশিয়াল অফিসার্স উইল ইউজ দেয়ার কনসায়েন্স। জুডিশিয়াল অফিসাররা নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, নৈতিকতা ব্যবহার করে কেসগুলো ক্লিয়ার করবে। তারা বাধ্য নয় নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে সেটা ফলো করার। নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই বলে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারও যদি এই সাংবাদিক বৈঠক পরবর্তীকালে দেখে বা দেখছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে হাত জোড় করে, যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে সবাই যেন কাজ করে। সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে ইলেকশন কমিশন এসওপি তৈরি করেছে জুডিশিয়াল অফিসারদের জন্য। সেই এসওপি তৈরি করার ক্ষেত্রে কোন রকম রাজ্য সরকারের কোন প্রতিনিধির সাথে আলোচনা করেনি, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, যেটা টোটালি কন্ট্রাডিক্টরি। 20 তারিখের বুলেটিন আর গতকালের যে প্রেস রিলিজ, দুটোর মধ্যে পার্থক্য করলে ফর্ম 6-এও গরমিল রয়েছে, ফর্ম 7-এর ক্ষেত্রেও গোলমাল রয়েছে। এইভাবে বিজেপি ভোট চুরি করে বাংলায় জিততে চায়। চুরি তো আমরা আটকেছি, হাতে নাতে ধরেছি, কিন্তু এই যে বেঞ্চমার্ক সেট করে দেওয়া হয়েছিল 1,25,000, আর বিজেপির জ্ঞানেশ কুমার অমিত শাহর অঙ্গুলি হেলনে দেশের নির্বাচন কমিশন কার্যত এত বড় একটা সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিজেপির ছোট বড় মাঝারি নেতা বলেছে বলে তাকে টার্গেট ফুলফিল করতে হবে বলে টার্গেট সেট করে দেওয়া হয়েছিল। সেই টার্গেট মিট করার জন্য 1,24,00,000 কেসকে যে করে হোক বাংলা থেকে ডিলিট করতে হবে। তার মধ্যে 64 লাখ করে দিয়েছে, আর 60 লাখ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আমাদের কাছে কিছু বেসিক তথ্য আছে, আমরা আজকে সামনে আনবো না, দরকার হলে সুপ্রিম কোর্টে জমা দেব। যেখানে আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল, এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে, যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না, তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নিয়ে আর প্রশ্ন নেই। এবার হতে পারে কারোর একটা ডকুমেন্টেশনের সমস্যা রয়েছে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে নামের পদবীর ক্ষেত্রে অনেককে ডাকা হয়েছে, সেগুলো কাগজপত্র সাপেক্ষ জমা করে দেবেন, সেগুলো মিটে যাবে। সে একটা প্যান কার্ড দেখিয়ে দেবে, বা কারোর কাছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখিয়ে দেবে, বা অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে, জমি জায়গার কাগজ থাকলে সেটা দেখিয়ে দেবে, মিটে যাবে। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, আপনি মিটিং এ যেগুলো বলেছিলেন জ্ঞানেশ বাবু, সব কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেবো, ওয়ার্ন করে দিয়ে গেলাম আজকে। পালানোর পথ খুঁজে পাবেন না। যারা ভাবছেন অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে যাবেন না। আমাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আপনি যে ভাষায় বোঝেন আমরা সে ভাষায় জবাব দিতে জানি। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার বিরুদ্ধে মামলা করুন যাতে আমি লড়ার সুযোগ পাই। আপনাকে যদি এক্সপোজ না করতে পারি আমি রাজনীতি করব না। আপনি করুন।
বিধানসভা ধরে ধরে কি এদের ঔদ্ধত্য অহংকার, 162 জন মারা গেছে বলে ছোট ব্যাপার। মানুষের জীবনের কোনো দাম নেই, লাইনে দাঁড়িয়ে আছে কোনো দাম নেই। আগামী দিন মানুষ বিচার করবে, যাদেরকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন 6 মাসের মধ্যে এরাই কেন্দ্র সরকারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখবে। বাংলার ক্ষমতা কি বাংলা দেখাবে। ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাড মনে আছে, তার পুনরাবৃত্তি হবে। যারা বাংলাকে দুর্বল ভাবছেন, যে একতরফা নাম কেটে দেবো, প্রতিবাদ করার কেউ থাকবে না, আমরা আমাদের কর্মীদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, যেখানে যেখানে এরকম কেস রয়েছে ইমিডিয়েটলি ডিইও যেহেতু হায়ার অথরিটি, তার কাছে অ্যাপিল করবে, দরকার হলে ফর্ম 6 ফিল আপ করবে। ইমিডিয়েটলি তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আর সাধারণ মানুষের প্রতিও আমার আবেদন থাকবে যে ভয় কেউ পাবেন না। এই 162টা প্রাণ আমরা হারিয়েছি, আমাদের সহ নাগরিক দেশের, সহ রাজ্যবাসী ভয়ে ভীতিতে তারা আত্মঘাতী হয়েছে। তৃণমূলের কোনো নেতা বলেনি যে 1 কোটি নাম বাদ যাবে, বিজেপির নেতারা বলেছে। এই ভয়ের আতঙ্কের পরিবেশ যদি কেউ ছড়িয়ে থাকে, তার জন্য একমাত্র দায় হচ্ছে বিজেপি আর ইলেকশন কমিশন। তার জবাব কিন্তু সুদে আসলে মানুষ নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।